কেন এতদিন? কেন পুলিশ নীরব ছিল? কে তাকে রক্ষা করছিল? এই প্রশ্নগুলো মমতা সরকারের জন্য অস্বস্তিকর। 2006 সাল, সিঙ্গুর একটি কৃষি জমি বুলডোজার আসছে। কৃষকরা কাঁদছেন। 34 বছরের বাম সরকার তাদের জমি কেড়ে নিচ্ছে টাটার গাড়ি কারখানার জন্য, এবং সেই মাঠে একজন নারী দাঁড়ালেন। সাদা শাড়ি, রাবারের চটি, চুলে ফুল নেই, গলায় হার নেই, শুধু ক্রোধ। এবং সেই ক্রোধ পুরো পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছিল। তিনি বললেন, এই জমি কৃষকদের, এই জমি ফিরিয়ে দিতে হবে। মানুষ তাকে ভালোবাসলো, দিদি, বড় বোন, রক্ষাকর্তা। কিন্তু সেই একই মানুষ 2011 সালে ক্ষমতায় আসার পর হয়ে উঠলেন কি অন্য কেউ, যার বিরুদ্ধে এখনো অভিযোগ রাজনৈতিক সহিংসতার, প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপের, দুর্নীতির এবং বিরোধীদের দমনের। সুপ্রিম কোর্ট বলছেন গণতন্ত্র বিপদে, বিরোধীরা বলছেন স্বৈরা শাসন চলছে, কিন্তু কোটি মানুষ এখনো বলছেন দিদি আমাদের। তাহলে সত্যিটা কি? তাহলে বিং ইনসাইট এ আমরা বলবো সেই গল্প পুরোটা। শুরুর গল্প রাস্তা থেকে রাজনীতি। 1955 সালের 5 জানুয়ারি, কলকাতা কালীঘাট। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্ম মমতা ব্যানার্জি। বাবা প্রমিলেশ্বর ব্যানার্জি অল্প বয়সে মারা গেলেন। পরিবারে অভাব, কিন্তু পড়াশোনা চলল যোগমায়া দেবী কলেজে। তারপর আইন পড়লেন, কিন্তু আইনজীবী হননি। রাজনীতি ছিল তার ডাক। কংগ্রেস পার্টিতে যোগ দিলেন, ছাত্র রাজনীতি, রাস্তায় আন্দোলন। এবং 1984 সালে যখন সারা ভারতে কংগ্রেস ঢেউয়ে ভাসছিল, মমতা ব্যানার্জি জয় করলেন যাদবপুর লোকসভা কেন্দ্র। প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রবীণ কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়। সেই সময় এই জয় ছিল অবিশ্বাস্য। একজন তরুণী, অনভিজ্ঞ, কিন্তু জিতলেন, কারণ মানুষ দেখলো এই মানুষ আলাদা, এই মানুষ রাস্তার, এই মানুষ তাদের। বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই, 34 বছরের দুর্গ ভাঙা। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট 1977 থেকে 2011, 34 বছর এক টানা শাসন। এই শাসনের অনেক অর্জন ছিল, ভূমি সংস্কার, পঞ্চায়েত ব্যবস্থা, শিক্ষা প্রসার। কিন্তু ধীরে ধীরে দলীয় সন্ত্রাস, ক্যাডার রাজ, বিরোধীদের দমন, এই ব্যবস্থায় বিরুদ্ধে মমতা ব্যানার্জি ছিলেন একমাত্র সোচ্চার কণ্ঠ। 1993 সালে কংগ্রেস ছেড়ে 1998 সালে প্রতিষ্ঠা করলেন তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তৃণমূল মানে শিকড়, মাটির মানুষের দল। কিন্তু একা লড়াই কঠিন ছিল। বারবার হেরেছেন, বারবার উঠে দাঁড়িয়েছেন। এবং তারপর এলো সিঙ্গুর আর নন্দীগ্রাম। সিঙ্গুর নন্দীগ্রাম যে আন্দোলন ইতিহাস বদলেছিল। 2006 সাল, বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিল টাটার ন্যানো গাড়ি কারখানার জন্য সিঙ্গুরের কৃষি জমি অধিগ্রহণ। কৃষকরা রাজি নন, তাদের জমি, তাদের জীবিকা, কিন্তু সরকার জোর করলো। মমতা ব্যানার্জি মাঠে নামলেন, অনশন, আন্দোলন, 26 দিনের অনশন, পুরো দেশ দখল। এবং 2007 সালে নন্দীগ্রাম রাসায়নিক কারখানার জন্য জমি অধিগ্রহণ। সেখানে পুলিশের গুলিতে নিহত হলেন 14 জন কৃষক। সারা দেশ কেঁপে উঠল। মমতা সেই মাটিতে গেলেন, কাঁদলেন, লড়লেন, এবং এই আন্দোলনই বামফ্রন্টের কফিনের শেষ ফেরেক। 2011 সাল, 34 বছরের বাম শাসনের অবসান। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ইতিহাস তৈরি হলো, কিন্তু ইতিহাস এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু আরেকটি গল্প। ক্ষমতায় প্রথম বছর, আশা এবং বাস্তবতা। 2011 সালে ক্ষমতায় এলেন। প্রতিশ্রুতি ছিল অনেক পরিবর্তন, বামফ্রন্টের দমনমূলক শাসন থেকে মুক্তি। এবং সত্যিই কিছু পরিবর্তন হলো। কন্যাশ্রী প্রকল্প, মেয়েদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা। জাতিসংঘ এই প্রকল্পকে পুরস্কৃত করেছে লক্ষ্মীর বান্ধার। স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য বীমা, এই প্রকল্পগুলো কোটি মানুষের জীবনে পার্থক্য এনেছে, বিশেষত গ্রামীণ নারীদের। এই সত্য অস্বীকার করা যায় না। কিন্তু একই সময়ে অন্য একটি গল্প চলছিল, রাজনৈতিক সহিংসতা, যে অন্ধকার দিক। বামফ্রন্টের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল রাজনৈতিক সহিংসতা, ক্যাডার রাজ। কিন্তু 2011 সালের পর মানবাধিকার সংগঠনগুলো বলছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতা কমেনি, বরং নতুন রূপ নিয়েছে। প্রতিটি নির্বাচনে বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা, ভোট কেন্দ্র দখল, বিরোধী কর্মীদের বাড়িতে আক্রমণ। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর নির্বাচনী সহিংসতায় কমপক্ষে 16 জন নিহত হয়েছেন বলে অভিযোগ। জাতীয় মানবাধিকার কমিশন এই সহিংসতার তদন্তের নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। মমতা সরকার বলল এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ, কিন্তু যারা নিহত হয়েছেন তাদের পরিবার
তাদের কথা কে শুনবে? সারদা এবং রোজ ভ্যালি কেলেঙ্কারি কালো অধ্যায়। ২০১৩ সাল সারদা গ্রুপ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই পঞ্জি স্কিমের বিনিয়োগ করেছিলেন। জীবনের সঞ্চয়, বৃদ্ধ বয়সের টাকা, সন্তানের বিয়ের টাকা সব হারিয়ে গেল। সারদা গ্রুপের মালিক সুদীপ্ত সেন গ্রেপ্তার হলেন, কিন্তু অভিযোগ উঠল তৃণমূলের অনেক নেতা এই প্রতারণায় জড়িত। সিবিআই তদন্ত শুরু হলো। একই ধরনের কেলেঙ্কারি। রোজ ভ্যালি গ্রুপ আরো বড়, আরো বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এই দুটি কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ সাধারণ মানুষ সর্বশান্ত। তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ এবং নেতা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন এটা কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিহিংসা। তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। সত্য কোথায়? যে মানুষগুলো টাকা হারিয়েছেন তাদের টাকা কি ফিরেছে? না। সন্দেশখালী, যে ঘটনা পুরো দেশ দখল করে নিয়েছে। ২০২৪ সাল সন্দেশখালী, উত্তর ২৪ পরগনা, একটি দ্বীপ অঞ্চল। সেখানে তৃণমূলের স্থানীয় নেতা শাহজাহান শেখ, তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ নারী নির্যাতন, জমি দখল, সন্ত্রাস। নারীরা রাস্তায় নামলেন, কাঁদলেন, বললেন আমাদের কেউ শোনেনি, পুলিশ আসেনি, প্রশাসন নীরব। এই ঘটনা সারা দেশে আলোচনার ঝড় তুলল। শাহজাহান শেখকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো, কিন্তু প্রশ্ন রইল, কেন এতদিন? কেন পুলিশ নীরব ছিল? কে তাকে রক্ষা করছিল? এই প্রশ্নগুলো মমতা সরকারের জন্য অস্বস্তিকর, কারণ এই ঘটনা দেখায় স্থানীয় নেতারা দলীয় পরিচয়ের আড়ালে কতটা অপরাধ করতে পারেন। ওদিকে বিচার ব্যবস্থা এবং সুপ্রিম কোর্ট গণতন্ত্রের সতর্ক বার্তা। ২০২৪ সালের আগস্ট, আরজি কর মেডিকেল কলেজ, কলকাতা, একজন প্রশিক্ষণরত চিকিৎসক নিজের কর্মক্ষেত্রে ধর্ষণ এবং হত্যার শিকার। পুরো দেশ ক্ষোভে ফেটে পড়ল, কিন্তু এই ঘটনার তদন্তে অস্বাভাবিক দেরি। প্রমাণ নষ্টের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, এবং সেই কর্তৃপক্ষ তৃণমূলের ঘনিষ্ঠ। সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করলো, সিবিআই তদন্তের নির্দেশ দিল, এবং সুপ্রিম কোর্ট বলল রাজ্য সরকার তদন্তে বাধা দিচ্ছে। এটা উদ্বেগজনক। ২০২৬ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আইপ্যাক অফিসে অভিযান। সুপ্রিম কোর্ট মন্তব্য করলো এই ধরনের পদক্ষেপ গণতন্ত্রের জন্য হুমকি। ভারতের সর্বোচ্চ আদালত যখন একটি রাজ্য সরকারকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করে, সেটা সাধারণ ঘটনা নয়। বিরোধীদের কণ্ঠরোধ, গণতন্ত্রের পরীক্ষা। মমতা ব্যানার্জির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ সমালোচনা সহ্য করেন না। সাংবাদিকরা বলেছেন পশ্চিমবঙ্গে স্বাধীন সাংবাদিকতা কঠিন। সরকারের সমালোচনা করলে মামলা, হয়রানি, অফিসে অভিযান। রিপোর্টার উইদাউট বর্ডারের সূচকে ভারতের মিডিয়া স্বাধীনতা ক্রমশ নিচে, এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। বিরোধী দলের নেতারা বলছেন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে পারেন না, বাধা দেওয়া হয়, ভয় দেখানো হয়। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে হাজার হাজার আসনে বিরোধীরা মনোনয়ন দিতে পারেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। এটা কি গণতন্ত্র, নাকি একটি রাজনৈতিক একচেটিয়া? মা মাটি মানুষ স্লোগান এবং বাস্তবতার ফাঁক। মমতা ব্যানার্জির রাজনীতির কেন্দ্রে মা মাটি মানুষ, মায়ের মতো সুরক্ষা, মাটির মানুষদের সেবা। এই স্লোগান বাংলার মানুষের হৃদয় ছুঁয়েছে, এবং কল্যাণমূলক প্রকল্পগুলো সত্যি লক্ষ লক্ষ মানুষের কাজে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই কল্যাণ কি টেকসই? পশ্চিমবঙ্গের অর্থনীতি, রাজ্যের ঋণ ক্রমশ বাড়ছে, শিল্প বিনিয়োগ কমছে, কর্মসংস্থান সীমিত, শিক্ষিত তরুণরা রাজ্য ছাড়ছেন, ব্রেইন ড্রেইন। এই সমস্যাগুলো দীর্ঘমেয়াদী। সরাসরি আর্থিক সহায়তা তাৎক্ষণিক স্বস্তি দেয়, কিন্তু কর্মসংস্থান তৈরি করে না, শিল্প তৈরি করে না, দীর্ঘমেয়াদী উন্নয়ন করে না। সমালোচকরা বলছেন এই কল্যাণ রাজনীতি আসলে নির্ভরতা তৈরি করছে, মানুষকে ভোট ব্যাংক বানাচ্ছে, স্বনির্ভর করছে না। ২০২৬ নির্বাচন, চতুর্থবারের লড়াই। ২০২৬ সাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। মমতা ব্যানার্জি চাইছেন চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে। বিরোধীরা বলছেন এটা পরিবর্তন, কিন্তু পরিবর্তন কি আসবে? ইতিমধ্যেই আপনারা সেটি রেজাল্ট পেয়েছেন। মমতার শক্তি ছিল কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী কোটি মানুষ, গ্রামীণ নারীরা, সংখ্যালঘু সম্প্রদায়। মমতার দুর্বলতা, দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক সহিংসতার ইমেজ, তরুণ প্রজন্মের হতাশা এবং আরজি করের স্মৃতি। যে ডাক্তার নিহত হয়েছিলেন তার বিচার কি হয়েছে? মানুষ এই প্রশ্নটা ভোলেনি। বিং ইনসাইট মমতা ব্যানার্জির ব্যক্তিগত ক্যারেক্টার সম্পর্কে কিছু বলতে চায় না। আমরা তার বাস্তব চিত্র তুলে ধরলাম তার কর্মকাণ্ডের। মমতা ব্যানার্জি একটি জটিল চরিত্র, সহজ বিচার করা যায় না। একদিকে সিঙ্গুরের সেই মাঠে দাঁড়ানো নারী যিনি কৃষকদের জন্য কেঁদেছিলেন, আর একদিকে সন্দেশখালীর সেই নারীরা যারা বলেছেন আমাদের
কেউ শোনেননি। একদিকে কন্যাশ্রীর সুবিধাভোগী লক্ষ লক্ষ মেয়ে, আর একদিকে আরজি করের সেই চিকিৎসক যার বিচারের জন্য মানুষ রাস্তায়। একদিকে ৩৪ বছরের বাম দুর্গ ভাঙার নায়িকা, আর একদিকে সুপ্রিম কোর্টের সতর্কবার্তা, গণতন্ত্র বিপদে। ইতিহাস বারবার দেখিয়েছে যারা স্বৈর শাসনের বিরুদ্ধে লড়েন, ক্ষমতায় এসে তারাও কখনো কখনো সেই একই পথে হাঁটেন। কারণ ক্ষমতার নিজস্ব মধ্যাকর্ষণ আছে, সেই টানে পড়ে যাওয়া সহজ, উঠে দাঁড়ানো কঠিন। মমতা ব্যানার্জি কি সেই টানে পড়ে গেছেন, নাকি এখনো লড়ছেন? এই প্রশ্নের উত্তর পশ্চিমবঙ্গের মানুষ দেবেন ব্যালটে। কিন্তু বিং ইনসাইড একটি কথা বলতে চায়, যে নেতাকে প্রশ্ন করা যায় না, যে নেতা বিপজ্জনক, যে সরকার সমালোচনা সহ্য করে না, সে সরকার দুর্বল। এবং যে জনগণ প্রশ্ন করে না, সে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। দিদি হন বা যেই হন, গণতন্ত্রের একটা নিয়ম, গণতন্ত্রের একটাই নিয়ম, ক্ষমতা জবাবদিহি করবে। সবসময় বিং ইনসাইড সত্যের সন্ধানে।